বিজয়রাজ পাত্র। আমি একটু আসতে বলছি সামনে, কেন বিজয়রাজ অনেক কিছু নাকি বার করেছে, যে প্রায় এশিয়াতে না কোথায় প্রথম এই চর্চা শিবাজি করে যৌনতা বিষয়ক, এবং এটা এই মুহূর্তে পৃথিবীর মানে খুব আলোচিত চর্চিত বিষয়। তো বিজেপিকে আমি বলবো যে কিছুটা বাকি কিছু বলার জন্য শিবাজির সঙ্গে, কারণ তোমার সঙ্গেই এটা সব থেকে বেশি কথোপকথন হয় এবং এটা নিয়ে তুমি লিখেওছো, শিবাজিকেও লিখিয়েছো তোমার সম্পাদনায় একটা পত্রিকায়। কিন্তু যৌনতা নিয়ে অবশ্যই আলাদাভাবে কথায় আপনার ঠিক নয়। যৌনতা এমন একটা বিষয় সবাই সারাক্ষণ বলছে। হ্যাঁ, ওটা খুবই একটা আলাদা ইঙ্গিত বোধহয় হয়ে যায়। হ্যাঁ, না আমার সঙ্গে আসলে শিবাজিদার আলাপটা খুব নানাভাবে হয়েছিল। এখানে যেরকম শঙ্খদা বললো যে শঙ্খদাকে কিভাবে 1 মাস সময় নিয়েছিল দেখা করার জন্য, আমাকে 3 মাস সময় নিয়েছিল। আমার মনে আছে আমি তখন প্রেসিডেন্সিতে বাংলাতে এমএ করছি। আমি বহুবার ফোন করতাম এবং জিজ্ঞেস করতাম যে আপনার সাথে একটু দেখা করতে চাই। উনি ফোন করলেই বলতেন যে আমার না শরীরটা অসুস্থ। যখনই ফোন করতাম বলতেন অসুস্থ। তো তারপরে যাই হোক কোনো হট্টালিতে একদিন আমার সাথে রাজি হলেন। হ্যাঁ, স্বপন চক্রবর্তীর নাম করেছিলাম আমার মনে আছে। তো স্বপন স্যারই আমাকে প্রথম বলেছিলেন, আমি নানা কিছু স্বপন চক্রবর্তীর কাছে তখন আমি লেখার দেখাতে যেতাম নানা কিছু লিখে। তো স্বপনবাবু আমাকে একদিন বলেছিলেন যে শোনো, তুমি যদি লেখাপড়াটা করতে চাও একদিন শিবাজির কাছে চলে যাও। আমাদের তো এই ঘর সংসার করে আর লেখাপড়াটা করা হলো না, ওই আসলে করছি। এখানে একটা জিনিস বলে নি, তার মানে আমরা 2জন ছাত্রকে পেলাম যারা আরেকজন মানে শিক্ষক, নামী শিক্ষক, তাদের রেফারেন্স। একজন শঙ্খ, অভিজ্ঞবাবু শুনতে নাম বলাতে ঢুকতে পেরেছে, স্বপনদার নাম করাতে ও ঢুকতে পেরেছে। তবে চট করে ঢোকা যায় না, চট করে তো একেবারেই ঢোকা যায় না। এবার তারপরে আমার মনে আছে তখন আমি এমএ একদম শেষ হবে আমি ওনাকে একদিন বলেছি যে আমার এরকম বহুদিন ইচ্ছে যে আমি একটু সেন্টারে পড়বো, তো ওখানে অ্যাপ্লাই করছি। সেটা বললেন হ্যাঁ ভালো, তো সেন্টারে চলে যাও, তোমার যদি পড়ার ইচ্ছে তোমার। তারপর উনি আমাকে খুব ভয় দেখালেন যে খুব কঠিন পরীক্ষা ইত্যাদি। বললাম ঠিক আছে, সে আমি দিয়ে দিই। আমার মনে হয় সে সম্রাটদা এখানে আছে, সম্রাটদার সঙ্গে তখন কথা হয়েছিল কি ধরনের কি হয়, যাই হোক। তো তখন সেন্টারে পড়তে গেলাম, আমি এমফিল করতে গেলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে ভালো, তো তুমি কি নিয়ে কাজ করবে? তো যৌনতা পর্নোগ্রাফি নিয়ে কাজ করবো, ঠিক হয়েছে। এবার আমার মনে আছে শিবাজিদার সঙ্গে পরবর্তীকালে আমি বলবো আমার সঙ্গে খুবই একটা মধুর সম্পর্কের পাশাপাশি একটা ঝগড়ার সম্পর্কই আছে সব ছাত্রের সঙ্গে। হ্যাঁ, আজও আসার সময় উনি বলছিলেন, এত উত্তেজিত হয়ে বলছেন, উনি বলেন যে এই তোমার জন্যই কিছু ঘটবে, এবং আমি কিছু লিখলে উনি মনে করেন যে একটা খোঁটা ওনাকেই নাকি দেওয়া আছে। উনি সারাক্ষণ সবাইকে বলেন যে এটা কিন্তু আমার সম্পর্কেই লিখেছে এই ইঙ্গিতটা। হ্যাঁ, এই যে আর একটা পক্ষ তৈরি করে ওটা কি উনি। তো আমার যেটা মনে হয় আমার সঙ্গে তো একটা হচ্ছে যে যখন আমি 2017 শেষে আমি যখন ওনার কাছে যাচ্ছি, তখন থেকে একরকমের সম্পর্ক। বিভিন্ন কিছু নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে পড়েছি, জেনেছি, অনেক প্রচুর কথাবার্তা হয়েছে। এবং বিশেষ করে আমার মনে আছে আমি যখনই কোনো আমি নিজে যেহেতু একটু আর্কাইভের কাজ করতেই পছন্দ করতাম, যখনই ন্যাশনাল লাইব্রেরি বা স্টেট আর্কাইভ বা দিল্লিতে গেছি, যারা উত্তেজিত হয়ে ওনাকে ফোন করতাম। আর ওনার কাজটা ছিল প্রথমেই যে ওটা আসলে কিছু হয়নি এটা প্রমাণ করে দেওয়া। বলতেন ঠিক আছে, ও কিছুই হয়নি, আরো চেষ্টা করো। কিন্তু দ্বিতীয় একটা পর্বে আমি ওনাকে পেয়েছি, যেটা হচ্ছে যখন উনি ঠিক করলেন আমাদের কিছু জনকে নিয়ে উনি পড়াবেন একেবারে। যেখানে আত্মজিৎ আছে, অঙ্কন আছে, বর্ণালী, শঙ্খদা, অঙ্কন রয়েছে, অর্চিষ্মান রয়েছে, আরো অনেকে রয়েছে এখানে। যাদেরকে উনি ঠিক করলেন, উনি একটা মহার্গদাও ছিল। যাদবপুর আর সেন্টার পর্ব যাওয়ার পরে ডোভারল্যান্ড। হ্যাঁ, ডোভারল্যান্ড পর্ব। আমি তো সরাসরি ওনার কাছে পড়িনি, আমি ওনার কাছে গেছি, উনি ডোভারল্যান্ড নয়। এবার ওই পর্বটাতে আমি হঠাৎ করে দেখলাম যে একজন শিক্ষক কি হতে পারে। এবং আমার সঙ্গে উনি প্রথমেই আমাকে বলে দিতেন তুমি প্রশ্ন করবে না, আমাকে মাঝখানে থাকবে। ওনার মনে হতো যে আমি ওনাকে প্রচুর প্রশ্ন করি, ফলে উনি আমাকে প্রথমে বিজলি আজ কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, এটা উনি লিখে দিয়েছিলেন আমার জন্যই বিশেষ করে, এবং বলতেন যে এটা কিন্তু তোমার জন্য লেখা আছে। আর ফোন করলেও বলতেন যে আজকে না এটা বলবো, আর প্রশ্ন করো না। হ্যাঁ বলতেন, তারপরে আসবে। কিন্তু সেটা খুবই মজার। উনি প্রচুর, সবাই জানে উনি প্রশ্ন খুব পছন্দ করে, কারণ ওনাকে প্রমাণ করতে হবে প্রশ্নটা কত বড় ভুল। এইটা প্রশ্নটার উত্তর দেবেন যে তোমরা আসলে কত গাধা, এটা প্রমাণ করার জন্য ভালো লাগে যে অনেকক্ষণ সুতো ছাড়বে। বলো। এবং খুব মজা, উনি তো ধরতে পারেন কোথাও ভুল হচ্ছে, উনি ঠিক তখনই উনি একটা ঝাঁপিয়ে পড়ে। আমার মনে আছে উনি ফ্রয়েড আমাদের পড়িয়েছিলেন, প্লেটো সিম্পোজিয়াম পড়িয়েছেন, অনেক কিছু আমাদের পড়ানো হয়েছে, আরো হবে।
এবার আমার মনে আছে বিশেষ করে আমার সঙ্গে খুব যৌনতা নিয়ে যখনই আসতো তখনই কিছু একটা তর্কাতর্কি আমার সঙ্গে বাঁধতো। এবার উনি তখনই বলতেন, হ্যাঁ ওই ভেবেছো ওই যে কোথায় ফ্রান্স দেশের একজন আছে, আজকাল উনি আর আর একদম এত থিওরি পড়িয়েছেন ইত্যাদি পড়িয়েছেন তো, কিন্তু কোনো থিওরির লোকেদের নাম শুনলে উনি সহ্য করতে পারেন। ওই ফুকোর নাম বললো, উনি বললেন এই ব্যাটার ছেলে ফুকো কি বলছে, দাও কান ধরে বের করে দাও, এই হচ্ছে ব্যাপার। একদম একদম সহ্য করতে পারেন না। কত লোক ওই ডোবা লেনে ঢোকেনি, কিন্তু উনি ওদের বার করে উনি মোটামুটি বের করে দিয়েছেন, উনি মোটামুটি বের করে। আমি আজই আস্তে আস্তে এতে আমি শিবাজি থেকে বলছি যে শিবাজি দা এরকম ফুকোর 3 নম্বর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটিটা কিনলাম, পড়তে হবে, তো ওতে কিছু নেই। আমি তখন ওনাকে বলছি কিন্তু আপনি তো ওই দিকটা অতটা দেখেননি মন দিয়ে ওই সব কটা জায়গা, দেখো না তারপরে হবে। কারণ উনি তো চান যে লোকে একটুখানি মাঠে নামুন। কিন্তু যাই হোক, এগুলো তো একরকম, আমি বলবো শিক্ষক হিসাবে আমরা সবাই একরকম ভাবে ওনাকে পেয়েছি। কিন্তু সত্যি যেটা আমাকে যেটা মুগ্ধ করে বারবার, সেটা হচ্ছে আমার নানান লেখাপড়ার জিনিস আমি বারবার ওনাকে লেখা যা কিছু লিখলে আমি ওনাকে পাঠাই। হ্যাঁ, এখানে প্রিয়ক আছে, প্রিয়ক কিছুদিন আগে আমাকে একটা লেখা লিখতে বলেছিল পুঁথি এবং এশিয়াটিক সোসাইটি নিয়ে। আমি লেখাটা লিখে একটা 2000-2500 শব্দের লেখা লিখে আমি প্রথমে কোনো লেখা দেওয়ার আগে ওনাকে না পড়িয়ে এদিক করি না, লেখাটা পাঠিয়ে দিয়েছি। এইটা না যারা শিবাজিদার লেখা কালেকশন করিয়েছে তারা জানে, আমি লেখাটা পাঠানোর 2 ঘন্টার মধ্যে ওনার পড়া হয়ে গেছে এবং ইমেলে উত্তর চলে এসেছে। এবার এইটা আমার কাছে মানে বিস্ময়ের মতো শেখার একটা ব্যাপার, যে একটা লোক কি করে এটা করতে পারে। একের পর এক তাকে উত্তক্ত করে চলেছি আমরা, একের পর এক প্রশ্ন করে চলেছি, কিন্তু সেই লোকটা ঘুরিয়ে সেটার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে চলেছে। আমার মনে হয় এটা খুব কম শিক্ষকই, বা হয়তো যারা ভালো শিক্ষক তারা সেটা করতে পারে। এবং আমার মনে হয় উনি নিজে যতটা বলেন আমাদের কথা অনেক বেশি শোনেন। এখানে সবাই যারাই রয়েছে তারা এটা রাজি হবে, উনি ঝগড়া করার ও হাত নাড়ছে, আত্মীয়তে একটু রাজি হতে চাইছে না, আত্মীয়দের সঙ্গেও ভালোই ঝগড়া জাতীয় ওনার বাদে সবার সঙ্গেই সকালে ফোনেও দুঃখ আছে কপালে, বুঝতে পেরেছি খুব আচ্ছা বলে গেছে এখানে। দুঃখ ওনার কপালে। উনি যাদেরকে করেন উনি বলেন মাঝে মাঝে একটু থ্রেট করার মতো করে উনি করেন। আর আমার সঙ্গে যেটা বেশি করে বাধে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমি তো একদম মানে রবীন্দ্র পুজো ইত্যাদি আমি নানা কারণে খুব একটা সহ্য করতে পারি না। এবার সেইটা নিয়ে উনি একদম মানে মাঝে মাঝে উনি বলেন ঠিক আছে বুঝলাম রবীন্দ্রনাথের অরার বিরোধিতা করছো, কিন্তু সেটা করতে গিয়ে বুঝতে পারো না মাঝে মাঝে রবীন্দ্রনাথেরই বিরোধিতা করে ফেলছো। সেইটা নিয়ে মারাত্মক আমার সঙ্গে বাদে। গান নিয়ে আমার সঙ্গে খুব ভালো বাদে, সেটা নিয়ে এখানে না বলাই ভালো। সেটা একেবারে আমার ধারণা সেটা নিয়ে উনি অনেক কথা বলবেন। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে আমাদের দক্ষিণ এশিয়ায় এইটা বলেই আমি শেষ করবো যে পর্নোগ্রাফি চর্চার যদি একটা আমি ইতিহাস দেখি, তাহলে এটা খুবই সত্যি কথা যে পর্নোগ্রাফি চর্চায় দক্ষিণ এশিয়ায় সূত্রপাত কিন্তু ওনার হাতে। যৌনতা থেকে বেরিয়ে স্পষ্ট একটা বর্গ হিসেবে পর্নোগ্রাফি চেনা, এবং সেটা 1980-র কাল পর্বে সেটাকে নিয়ে কথা বলা, সেটাকে নিয়ে ভাবা, এটা অভূতপূর্ব ব্যাপার ছিল। এবং আমি জানি উনি তখনকার দিনে মানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বলতে যাচ্ছে, তখনকার দিনে উনি বিভিন্ন জায়গায় উনি ছড়িয়ে ছড়িয়ে পর্নোগ্রাফিকে নিয়ে বলছেন। আমার মনে হয় যৌনতা নিয়ে তো ওনার চর্চা আছে, উনি যদি একটু পর্নোগ্রাফি চর্চাটা বলেন ওনার নিজে, সেইটা খুব জরুরি একটা দিক হবে। আমি এটা মানে খুব ছোট উত্তর দিচ্ছি। মানে আমি যখন প্রথম পর্নোগ্রাফি দেখি সেটা বোধ হয় 83 সাল হবে, সিঙ্গালে বক্তৃতা দিয়েছিলাম। কেন লিখেছিলাম আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এখানে একজন পুরনো ছাত্র আছেন যে নানা রকম মালপত্র সরবরাহ করেছিল, জরুরি মালপত্র, এই লেখাটাও আছে আমার কাছে। আচ্ছা, যাই হোক, কিন্তু আমার অনুসন্ধানের ক্ষেত্রটা একটু বড় ছিল। সেটা এই যে আমি এখন যাকে বলি জনতোষ সাহিত্য, যেটা মধ্যবিত্তের পঠন অভ্যাস, পঠন মনন, পঠন সংস্কারের সঙ্গে সংলিপ্ত, আর যাকে বলছি কাঁচা পর্নোগ্রাফি, মানে যাকে হ্যাঁ করছি, এই দুটোর মধ্যে কোনো গভীর আঁতাত আছে কিনা। একটা না হয় হয়তো পোশাক পরা ভদ্রবেশী, আর একটা হয়তো নির্মক খসা, কিন্তু অন্তঃসারে একই। তা যদি হয় তাহলে পর্নোগ্রাফি শব্দটাকে নিছক পর্নোগ্রাফি হিসেবে পড়াটা ভুল হবে, এবং তাতে করে যেটা হয় জনতোষ সাহিত্যের ব্যাপারের মধ্যে যেন একটা যৌন বিযুক্তি ঘটে যায়।
যেন ওটা বড়ই নিরামিষ ব্যাপার, আদপে নয়। এবং এটা একটা আমাদের সংস্কার, এটা আমাদের মাননগত ত্রুটি যে আমরা জনতোষ সাহিত্য ঠিক চিনতে পারি না। মানে আমি একটা লেখা লিখেছিলাম, সেটা বলি এই প্রসঙ্গ শেষ করছিল। সেটা হচ্ছে দেবদাস, আমাদের দেবদাস বলে, দেবদাসের যখন 100 বছর পূর্ণ হলো এই কিছুদিন আগে, তাতে আমি লিখেছিলাম দেবদাসের 100 বছর হয়ে গেল কিন্তু বয়স তার বাড়েনি। এটা আমার কিরম যেন মনে হয় বাক্যটা কৃত্তিকা রিপোর্ট বাঙালি মধ্যবিত্ত ক্ষেত্রেও খাটে। আমরা একদম শেষ পর্বে। এবারে শিবাজিরও প্রিয়, আমাদেরও খুব পছন্দের শঙ্খ একটু আগে বলেছে, শঙ্খ এখনও কবিতা পড়ে, শিবাজির থেকে অনেক উৎসাহিতও হয়। আমি শিবাজিকে বলবো নিজের পছন্দের 2-3টি কবিতা যাতে এখানে বলে। এবং শিবাজির কবিতা পড়া আমি দেখেছি, শঙ্খও বোধহয় সেদিন স্টুডিওতে ছিল কিনা জানি না, যখন ওই 51টি কবিতা রেকর্ডিং হচ্ছিল, এবং প্রায় প্রতিটা কবিতা একবারেই ওকে হচ্ছিল, মানে এত ভালো, মানে কোথাও আটকা ছিল না, কিছু না। আজকে গলার অবস্থাটা একটু খারাপ, বেশ তখনকার থেকে তো অনেকটাই। গান বাজনার ব্যাকগ্রাউন্ডে আমি শ্রোতায় মূলত না, তোমার কাছ থেকে আমরা প্রথম রেকর্ডে শুনে শুনে শেখা শুরু করলাম আমাদের যে শনিবারের আড্ডায় সকালে। মানে একটা সময় ছিল আমাকে পারিবারিক কারণে সংসার চালানোর দায়ে নানান টিউশন করতে হতো, এবং প্রচুর টাকা এবং ভালো আয় ছিল, কিন্তু এর ফলে শনিবার সকালটা ছাড়া আমার কোনো ফাঁকা সময় ছিল না। সেই সময় আমার কিছু বন্ধু যারা তখন এনে পড়ছে, বুভুক্ষু যুবক এক দল, তারা আমার বাড়িতে আসতো। তাদের মধ্যে একজন অরিন্দ, ছজন এবং তাদের জন্য নানা রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেন্টারে ছিল তোমার বস সুগত, সুগত, অম্লান দাস, অম্লান, রণবীর চক্রবর্তী। রণবীর অত নিয়মিত না, তো দিল্লি চলে গেছে, আমি রাঘবন মারা গেছে শুনতো, আর মাঝে মাঝে অরুন্ধতী। এবং শিবাজি অঙ্ক বাড়িতে করাতো সমস্ত ছাত্রছাত্রীদের, তাতে নাকি বিরাট লাইন পড়তো, প্রচুর ভিড় হতো, এবং সেটা অনেক বেশি ইনকাম। এবং যখন শিবাজি যাদবপুরে ঢোকে, সেই যে টাকাটা পেত, আমি যখন বাবা মাকে পড়ে শোনালাম যে আমার লেকচারের মাইনে বেসিক 800 টাকা, তখন মা যা প্রতিক্রিয়া হয়েছিল, আমার মনে হয় না গান্ধারীরও 100 সন্তান হারিয়ে। এবং বক্তব্য ছিল যে কোনো অধ্যাপনা করা যাবে না, ওই টিউশন করেই কাটাতে হবে। মানে এটা কি কোনো টাকা? আচ্ছা, সেই সময় শিবাজি কিন্তু কেক আর বিস্কুট আর ভাত মেখে খেত। হ্যাঁ, যাই হোক, এটা আর আমাদের কিন্তু অনিন্দরা প্রচুর খেত। না, প্রচুর খেত মানে বিনা পানি থেকে জিলিপি আর সিঙ্গাড়া। হ্যাঁ, এই তারপরে নয়, কিন্তু না, পান্তুয়াও আসতো মাঝে মাঝে। কিন্তু একদিন ডালপুরি আর করবেটের কাগজের সন্দেশ এসেছিল, যেতেই খাবার দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে বলছিল তোমরা আজকে তাড়াতাড়ি যাও, আমার 2 বন্ধু আসবে। তাই কি আমাদের উৎসাহ বেড়ে গেল। কি পরে দেখা গেল, বলবো না, অরুন্ধতী আর কঙ্কাবতী ওর 2 তারা এসেছিল। আমরা যথারীতি বদমাইশ ছিলাম। আমি একটা কবিতা লিখলাম, অরুন্ধতী কঙ্কাবতী ধরছে ছেলে করছে ক্ষতি। হ্যাঁ, সেটা সুগত টড়ির আগে গিয়েছিল। আর শিবাজির মার একটা ভাঙা এসরাজ ছিল, তাইতে সেটা গেলেই অম্লান পেড়ে দিয়ে বসতো, ওতে কিছু বাজানো যেত না, ওতে টুংটাং হতো। তো তাইতে শিবাজি খেয়ে দিয়ে সেদিন আমাদের সবাইকে খুন করলো, পুঁতেও ফেললো। কিন্তু এইসব ঘটনা প্রচুর হয়েছে। আর ও প্রচুর রেকর্ডের সংগ্রহ ছিল, সেইগুলো চালিয়ে শুনে পরবর্তীকালেও শিবাজির বাড়িতে গান নিয়ে কালিকাকে দেখেছি প্রচুর, তারপরে টুকলু বোধহয় টুকলু সে। আর আমি একটা আড্ডায় ছিলাম, একটা পুরো সকাল 11টা থেকে প্রায় বিকেল পর্যন্ত। সেদিন ঋতুপর্ণ ঘোষ, সুধীর চক্রবর্তী আর সুমন মুখোপাধ্যায়, খুব ভালো আড্ডা, এবং তার সঙ্গে সুমনের গান, মানে নাটকের গান। এবং সেদিন সম্ভবত শিবাজির মাঝে মধ্যে নানা রকম উৎসব হয়, তো সেই উৎসবে সেদ্ধ খাওয়ার উৎসব ছিল, মানে যাবতীয় সেদ্ধ ভাতের সঙ্গে।
তাছাড়া অন্য কোনো খবর মাঝে নেই। শিবাজি এবং আমাদের জীবনে আরেকজনও এসেছিলেন রানী দি। রানী রায়। হ্যাঁ। রানী রায়। 93 বছর বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু এরকম প্রাণবন্ত মানুষ আমি খুব কম দেখেছি। উনি যখন কলকাতায় আসতেন দিল্লি থেকে, এই কয়েক বছর আগে মারা গেছেন, 2-3 বছর, তখন কলকাতায় এসেই হেন ছবি নেই, নাটক নেই, সব দেখে নিতেন। আমি তো বাড়ি থেকে বেরোই না। উনি ওই বয়সে দেশেও তিনতলায় আসতেন। উঠতেন। হ্যাঁ, দেশেও তো আসতেন। এবার 3 তলা ভেঙে আমার বাড়িতে আসতেন, তখন আমার বয়স 90, শেষ এসছেন 90 বছর বয়সে। তো এসে কী কী ছবি দেখলেন, কী কী নাটক দেখলেন নিয়ে আলোচনা করেছে। আমি বলছি আমি এগুলো কিচ্ছু দেখিনি। তখন কিন্তু আচ্ছা, যে বহিঃপৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে না, তার সঙ্গে কথা বলা যায় কি করে? যাকে পরতন। আচ্ছা, এটা এখানে অনুষ্ঠানের শেষ তো। এখানেই শেষ, মানে এই কবিতার পরে আর এত কিছু বলার প্রেক্ষাপট হিসেবে 3টে কবিতাই রবীন্দ্রনাথ বিষয়ক। কবিবাবু শুনছেন তো? হ্যাঁ, আহ, দুটো কবিতা, আপনারা চিনুন, না 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 না, রবীন্দ্রনাথ নিয়ে আপনি খুঁচিয়ে দিয়েছিলেন। তাই তো বলছি, আপনারা চিনুন শিবাজি, দুটো যা বলে কবিতা, তা করেন। দুটো কবিতা ছোট, খুব ছোট। তৃতীয় কবিতাটা একটু দীর্ঘ। আমি জানি না গলা টানতে হবে কিনা। তো প্রথম দুটো কবিতার বিষয়বস্তু রবীন্দ্রনাথই, আরও সঠিকভাবে বললে রবীন্দ্রনাথের গান। কিন্তু তৃতীয় কবিতাটার রবীন্দ্রনাথ লক্ষ্য না উপলক্ষ, তা শ্রোতা পাঠকের বিবেচ্য। প্রথম গান নামটাই স্পষ্ট, রবীন্দ্রসঙ্গীত। টেলিফোনে নিষ্ফল রিং, জড়ো হতে হতে যদি মেলে ধরে দিন, মেঘ পারমাণবিক, ঝুটিতে গধূল বেলা নামে মনোভার, খুলে বসি ডাই করা গ্রামোফোনে রেকর্ড দলিল। বাণী এক, সুর এক, বিষাদে কিন্নর আমি বিস্ময় অবাক, বলেছি যে একই কথা সেদে সেদে কতবার তোমারই গলায়। প্রথম। দ্বিতীয় রবীন্দ্রনাথকে, তুমি গাইবে আমি শুনবো, পাঁজির অঙ্কে তখন হয়তো চৈত্র, হয়তো বলছে রেডিও বজ্রবৃষ্টির পূর্বাভাস আছে সারাদিনের ভ্যাবসা দাহে, হয়তো জাঁকিয়ে নামবে শীত, তোরঙ্গ থেকে বেরোবে মাফলার, কাঠ আগুনে না খুললে ফুটপাতে নাম গানে গলা গরম করবে লোক। কিন্তু যা ভঙ্গুর তোমার গীতি, স্পর্শে কাতর, ছোবে না তাকে গ্রীষ্মের কিংবা শীতের, শরতের কিংবা বসন্তের বাতাস, এমনকি বাদল রাতের সিক্ত হাওয়াও। মরশুমি নয় যে তোমার বাগিচার ফুল। তৃতীয়টা আবার বলি, এটা লক্ষ্য না উপলক্ষ রবীন্দ্রনাথ, তা শ্রোতা পাঠকের বিবেচ্য। কবিতাটা একটু বড়। রবি ঠাকুরের সঙ্গে একটু বড়। রবি ঠাকুরের সঙ্গে, রবি ঠাকুরের সঙ্গে মাঝে সাঝে দেখা হয়ে যায়। বাজার ফিরতি বাঁকে, বোঝাই বাসের পাদানিতে, আড্ডার রগড়ে রকে, মদিত বাংলার ঠেকে, ভিড়ের সড়কে কিংবা কানা কোনো গলি পেটে। এই তো সেদিন গেল মাসে 23রায়, তখনও নামেনি বৃষ্টি, চলেছে আকাশ জুড়ে আষাঢ়ে দিগন্তে শুধু পুঞ্জ মেঘে ঘন কোলাকুলি। কাঁঠালের বুতি, আঁটি, মাছের কানকা, খোসা, রাস আরও যত যা রাবিশ, তখনও ভাসিনি বানে। এক গলা ঘোলা জল নিয়ে দাঁড়ায়নি এসে গঙ্গা, দিব্যবাড়ি পুণ্যত আমাদের গলির অন্দরে। উদয় হলেন কবি, কবিত হ মণিহারি দোকানের পাশে, ডান ফুটে পাড়ার যে দাওয়াখানা ঠিক তার মধ্যিখানে। এমন মৌকা, বায়োকেমিকের বাই ভালোই গহীন জানি রবীন্দ্রবাবুর। কর নেড়ে 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 দেখাই চিনাইওকে রকমারি ওষুধ বিশুদ্ধ, রূপরি ফয়েলে মোড়া ট্যাবলেট ক্যাপসুল, চ্যাপ্টা গোল সরু অবলং, হলদে সবুজ লাল
সিরাপের কাঁড়ি কাঁড়ি কলস বোয়াম। বলি, কত বুধসুজ আপনার, কহেন তো জীবন দেবতা, কোথা সে আরোগ্য পথ্য বিশল্যকরণী মস্তয়ে গন্ধ মাদনে। বায়ুর ব্যারাম আছে, পিত্তকফে হেলাফেলি, চক্রিতে যাতনা সেও আছে। এদানি তো শুনি রোজ অন্ধকার রায়, মাঝি মাল্লা বৈঠা বায় বুকের খাঁচায়। কানে ভিজে ভাটিয়ালি, রক্তে বিলম্বিত লয়, কাটে কি কাটে না বিভাবরী, জাগরণে যায় নিশি, হাড়ে হিম ভয়। সত্যি, সত্যি ঠাকুর মশাই, অসীম পাথার হলো অসুখ আমার। কি ব্যবহার! না কপালে মুশকিল আসানে ফুঁক, না স্তোক সান্ত্বনা, আলখাল্লা ফুরত জানান বিনা। চড়ের চাপ, রক্তচাপ, অশান্তি নিকেতি ন্যাকড়ায়। রাগ হয়, আবার মায়াও হয়। মস্তিষ্কের দোষ দাম আছে আহার বদ্ধ লোকের। নতুবা পরশু কেন চোলায় চাকিয়াদের ঘুঁটে খালাসি টোলায় আমার পাশটি ঘেঁষে মাতলেন গুরুদেব খোশ গল্পে। খুললেন যে সোডার বোতল ক্যাপ, ধরলেন ধুন। এই ফাঁকে বলে রাখি, কেন জানি শুনলেই মাখন মিহিন গলা ওর, তিত্তির কাপে ঠোঁট, হাঁসবাষ্প অনিবার ভসভসায় এই অধমের পাখাশয়ে। চেপে চুপে পাতি কান। বললেন যা তিনি, সার তার বাতাসের ভাঁজে খাঁজে স্বপন বপন করা অনেক দিনের কেলি তার। ঠ্যাঙে তোলা দুঠ্যাং, ঊর্ধ্বশাক অধম্বন, উৎপটাং প্রসেনজিগত হবিশক বাবুলোক। কিন্তু ফি পৌষেই সব্যনাশ, গোড়ায় ফসল নেই, স্বপ্ন খেয়েছে মেঘ পুষ্পা যেকে সেই। শ্রীনিকেতনে জমিখানো বাজা অনাদায়ী, পড়ল না সোনাতায় টাকার বিহানে। কেন শিলাইদহের পদ্মালগ্না জায়দাদ, নিসর্গ সুন্দর জোত বুঝি গেছে লাটে, যদি কি সেখানে আজ জলে লালবাতি। খুস্কো খুস্কো হাওয়ায় উঠছে লম্বা সোনালি চিকন কেশ নির্বাস কবির। যাকে শঙ্কা, টেবিলে ঠকাস করে আসব গেলাস ধুয়ে ছিটকে বেরিয়ে পড়ি তাড়িখানা ছেড়ে। হাত মাছে রসভাণ্ড আতখানি, রবীন্দ্র ঠাকুর তাঁর ফকিরি জব্বার জেব থেকে বের করে নাড়ান নাচান যদি নিঃস্ব ভারতের ফাঁকা সেই ফুটো কৌটো। নির্নিমেষ পড়ে নামায় তাঁর করুণ দীঘল নয়নের জ্যোতিপাতে। দিন কি টঙ্কা কয়, বেকার বেকার গচ্চা যেত না আমার। ৯-৬ সস্তা কটা আমদ বিলোর জন্য গেরস্তের কষ্টের সঞ্চয়। আবার সেদিন পার্কে ঢাকুরিয়া সরোবরে বসেছিল আমরা দুজনে এক বেঞ্চে। উদারা মুদারা তারা, রাখি মেধে ত্রিসপ্তকে, ভাঁজছেন সুর জোড়াসাঁকো কবিয়াল। মনের প্রলাপে মাখো জ্বালানো পেঁচানো কুট তার কোনো গান। লেখে শাস্ত্রে উদোমুদো লোকেদের ভুলেও দেখিও না তো সাঁকো। তবু কি যে এলো মনে, ওর গুনগুনানের গুণটানে ছলকে উঠলে প্রাণে, সঞ্চারিত হলো পুলক বেদনা সেই। না ধানাই না পানাই, শুধলেন সোজাসুজি। কন কর্তা, ধরলেন তো আস্থায়ী হাজার হাজার। সে কে, কোন খ্যাপা, স্থায়ী চির নাড়া বাঁধা নারী শিরা ধমনীতে আমাদের। অবিরাম তার লুকোচুরি খেল ডাক, অথচ দেয় না ধরা। হতাশ হুতাশে কেন ঘুরি, মিছে মিছে ছুটে মরি মরুগিরি সমতল, এ পাড়ায় সে পাড়ায়। হৃচ্ছিল রবীন্দ্র কানন, ক্রোধে চাগে শুল ব্যথা, ভল্ল পড়ে ঝটপট আমার কামনা নন। রবি মেঘাত, বাঁচলেম থামলে তো আপাতত, আহাত আগে ঠাকুরের সেবাইতে, প্যান প্যানে প্রেমামতি সময় তো শাম। তাও কি নিস্তার আছে? বুঝ বুম্বুল বাড়াবেন ঠাকুর দক্ষিণ কর, বেছে বেছে আমারই বিধিকে। শাওন পহরে ধরো গেল ভেস্তে আকস্মিক, উদ্বেল পাগলপাড়া কোনো সাঁঝবেলা। ঝড়ো ঝড়ো বাড়ি ধরা, বীজ বারণের বিঘ্নে টলেটং, চড়লেন ফ্যাপা শহরের মোড়ে মোড়ে কাপ ভেজা। আর তাক বুঝে কবিবর আমার ক্ষোভের ক্ষতে স্তবের গরল ঢেলে করলেন শুরু গুরতানি। জনমের মতো দিন এই নিকারিয়া নিয়ে দরদের ছুতো ছলে সুরারালে ফিচেন ফক্কুরি। ঘুরে ঘুরে দণ্ডবত অনিকের নটরাজ, কবীন্দ্র রবীন্দ্র কাছে যাবজ্জা নাটক সকলি। জিরোবজে দণ্ড দুই ফুরসত কইতার, অভাবীর গাঢ় মেধে উপকারে আসেন না
তবু যখন তখন দেখি দুর্দম বাইক কিংবা ধীর গতিপ্রিয় ট্রাম থেকে ফুটপাতে সমাসেন দীর্ঘশ্রুশ্র। কখন বা ধুলো মেখে ছোট কোনো মেয়ের সঙ্গে নুড়ি নুড়ি খেলা, কোথাও বা ছেলেদের ঘুড়ি চাওয়া পথ ধরে সূর্যমুখী পুষ্প যেন আকাশ বিহারী। ঢং 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 ঢং, বিলকুল ধ্বংস। এ নগরে ভূতি আঁঠি কানকা রাস্তা কুঁড়ে রশ্মিতে যে আলোর নাচনে নষ্টমতি আলেয়ায় সর্ষে ফুল ব্যতিরিক কি আর নজরে পড়ে? সজনে ফুলের হাতছানি কোথাও কিছুই নেই। উরুপথ মেঘখালি, হঠাৎ পাশনি পাতে ঘূর্ণি, চক্রবাতে এলো ঝেলো চরাচর, অমনি তুফানি মনি। হারিকেন নেত্রবম, কংখিটকেল, উলঝন, ঠোঁটেন পাকান রোজ আমারও ভণ্ডুল মাস্টার। কত আর সেতু মাঝি, মেরামতের নামি পের, ভাঙা সেতু আমাদের দুজনা ভিতর। সময় সময় নেই, অবরে সবরে যদি তর্ষু পরশু আজ রবি ঠাকুরের সঙ্গে মোলাকাত হয় যথা তথা, যখনে তখন। ধরো রংবাজ সুরেদের গ্যাঞ্জামে বিকল খিস্তি দগ্ধ ভাল আমি তবিলে ফতুর হচ্ছি, যেমনটা হই রোজ। দাঁড়ালেন আমার সামনে দেবতা, দিলেন ঠার, চাললেন ইস্কামনে বিবি, ব্যাস বোগাসাতেও বাজি মত। মানি দাহে পোড়া 25শে বৈশাখ, পায়না মোহনা মুখ 22শে শ্রাবণে প্রান্ত নীল পাড়াবাড়ি। মানবিক ভুনুরাজি ইদানি যা তেজস্কর হামাল জঠরে। দিকদারি আমাদের রকমারি, বাজার যা তেজি, তবু ঘরে হোক ময়দানে অথবা শ্মশানে আছেন আমার পাছে চারণে চতুর কবি। বিদায়ের আগমনী লয়ে পারমাণবিক বাজে তাঁর পদের সঞ্চারে। গড়করি ঠাকুরের রবি বুদ্ধির যা চিরি চিৎ চিকিৎসায় জপিষ্ট নাম জোর, আওড়াই ঘন ঘন হিতাহিত বোধিমন, কত হে আমার কৃতংসর কৃতংসর কৃতংসর। সুরেরা মুড়োকে কেবলই যে কল্যাণ মঙ্গল ভানে শোনান আমাকে উনি সকাল বৈকাল আমেহাল স্তব। শুট করে অকস্মাৎ সবে সব সমবেত প্রস্থান ওঙ্কার।